আসসালামু আলাইকুম। আজ 22শে নভেম্বর 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ভবিষ্যৎ শেষ বললেন বিবিসির বিশ্লেষক। হাসিনার রায় কার্যকরের উপায় বললেন শিশির মনির। জামাত ক্ষমতায় গেলে বিষ খাবেন বিএনপি নেতা ফজলু। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠতে দেখা গেছে। বিবিসি বাংলাকে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, শি ইজ ফিনিশড, অর্থাৎ সে শেষ। আমার মনে হয় না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে কিছুই নাই, কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে সেটার শেষ আছে। এদিকে ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়ে রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের পক্ষে সহসাই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, তাদের সেন্ট্রাল লিডার তো মোটামুটি গোটা 50। স্বাভাবিক জীবনে ফিরে আসা তাদের কারো পক্ষেই আগামী 5-10 বছরের মধ্যে সম্ভব হবে কিনা আই রিয়েলি ডাউট। আর সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে দলের রিগ্রুপিং করা অনেক কঠিন কাজ হয়ে যাবে। তিনি বলেন, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হলেও তিনি দলকে অন্তত বাঁচাতে পারতেন যদি জুলাই আন্দোলনের প্রাণহানির দায় নিজে স্বীকার করে নিয়ে দলের সভাপতির পদ থেকে নিজেই সরে যেতেন। গত একটা বছর তার সামনে এটা করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তিনি সেটা না করে উল্টোটাই করে যাচ্ছেন। এর মাধ্যমে আওয়ামী লীগকে তিনি নিজেই আরও বেশি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় হয় এই রায় সরাসরি কার্যকর হয় না। সেই রায়ের বিরুদ্ধে আপিলের বিধান আছে। আপিলে নিষ্পত্তি হবে, রিভিউয়ের শুনানি হবে, তারপরে কার্যকরের বিষয় আসে। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড কার্যকরের উপায় নিয়ে দৈনিক যুগান্তরের সঙ্গে কথা বলেছেন এই জ্যেষ্ঠ আইনজীবী। শিশির মনির বলেন, যে দুজনের মৃত্যুদণ্ড হয়েছে তারা যেহেতু আদালতে আত্মসমর্পণ করেন নাই, সেই জন্য তাদের আপিল করার ইখতিয়ার নাই। কারণ আপিল করতে গেলে জেলে থাকতে হয় অথবা বেলে থাকতে হয়, তবে আপিল করা যায়। তারাও আপিল করতে পারবেন যদি তারা বাংলাদেশে এসে আদালতের কাছে আত্মসমর্পণ করেন। সেই আপিল নিষ্পত্তির পরে ফাঁসি কার্যকরের প্রশ্ন আসে। তিনি বলেন, যারা বলছেন কার্যকর এখনই করে ফেলতে হবে তারা হয়তো আইনের বিধান সম্পর্কে সঠিক ধারণা রাখে না, যার কারণে এসব কথা বলছেন। তাদের ফিরিয়ে আনার বিষয়ে শিশির মনির বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, এটা ঠিক, কিন্তু শেখ হাসিনা তো ভারতে বন্দী না, তিনি তো সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। ভারতের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার তত্ত্বাবধানে তিনি সেখানে থাকেন, এটাকে তো বন্দী বলা যায় না। তিনি আরও বলেন, বন্দী হয় তখনই যখন এদেশে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। তারা যদি অনুরোধ গ্রহণ করেন তাহলে তারা তাদের হোম মিনিস্টারের কাছে সেটি পাঠাবেন। তারা তাকে গ্রেপ্তার করবেন, এরপর নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে হাজির করবেন, করে তাকে জেলে পাঠাবেন। তখনই তাকে বন্দী বলে। ওই বন্দী হওয়ার পরে প্রশ্ন আসে বন্দি বিনিময়। এই আইনজীবী আরও বলেন, বন্দি বিনিময় করতে হলে দুটি কাজ করতে হবে। একটি হলো শক্তিশালী কূটনৈতিক তৎপরতা, দ্বিতীয়টি হলো দেশের বাইরে গুরুত্বপূর্ণ আইনি ফার্ম আছে তাদেরকে নিয়োগ দিতে হবে। তিনি বলেন, যাকে অন্য দেশ থেকে আনা হবে তিনিও আদালতের দ্বারস্থ হতে পারেন, তিনি তো নাও আসতে পারেন, আদালতে ফাইট করতে পারেন। সর্বশেষ তিনি বলেন, মূল বিবেচ্য বিষয় হচ্ছে আইনের নিয়মের মধ্যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, গত 10 বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সবার অধিকার নিশ্চিত করা যায়। ছাত্র জনতা যে পরিবর্তনের পথ তৈরি করেছে সেই সুযোগ কাজে লাগাতে চান তারা। তিনি বলেন, 15 থেকে 16 বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। আরও বলেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা মসজিদ, এত ইমাম উলামা বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন, এত পাপ কেন, কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে, আমি বুঝতে পারি না। একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ
কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে? মির্জা ফখরুল বলেন, গত 10 বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত। এতদিন পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইটনা মিঠামাইন অষ্টগ্রামে রাজাকারেরা নির্বাচনে জিতলে এবং জামাত সরকার গঠন করলে বিষ খাবো বলে কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে হাত তোলেন দেখি, রাজাকারের পক্ষে হাত তোলেন দেখি, একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরও এরা নির্বাচন করে সরকার গঠন করবে। ইটনা মিঠামাইন অষ্টগ্রামে এরা পাশ কইরা ফেলবো, আমি বিষ খাইয়াম। শুক্রবার রাতে ইটনা সদর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। বক্তৃতায় তিনি আরও বলেন, এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। 2001 সালে খালেদা জিয়ার পায়ে ধরছে, ম্যাডাম আমাদের বাঁচান, তখন বাঁচাইছিল, আর এখন সাপ ফনা তুলছে। বিএনপিরে বলে চান্দাবাজ, ধান্দাবাজ, চোর বাটপার। এগুলো জামাত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, এরা বেঈমান, এরা অকৃতজ্ঞ, যারে দিয়া বাঁচে তারেই মারে। নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে তিনি বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান। ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ভোটার তার কাছেই তিনি ভোট চান। দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সারা দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ভবিষ্যতে বাংলাদেশে কত মাত্রার ভূমিকম্প হতে পারে তা নিয়ে কথা বলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, এখন আমরা যে কোনো সময় 8 মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারি। ভূমিকম্পে এখন পর্যন্ত 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় 3, গাজীপুর ও নারায়ণগঞ্জে 2, নরসিংদীতে 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সারা দেশে 450-র বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে। শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। আব্দুর রব বলেন, আজকে একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্প হতে বেঁচে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ যে ভূতাত্ত্বিকগত টেকনিক প্লেটের উপরে রয়েছে সেখানে 7 বা 8 রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়া স্বাভাবিক, কারণ অতীতে এই মাত্রার ভূমিকম্প হয়েছে। তিনি বলেন, 1897 সালে আসাম ও মেঘালয়ে যে ভূমিকম্প হয়েছিল তখন বাংলাদেশ কেঁপে উঠেছিল 8.7 মাত্রার রিক্টার স্কেলে। কাছাড়ের ভূমিকম্প 8 মাত্রার ছিল। আরাকানে যে ভূমিকম্প ছিল সেটাও ছিল 8.5 মাত্রার। সুতরাং বাংলাদেশে এখন রেকারিং পিরিয়ড অনুযায়ী 100 বর্ষ পেরিয়ে গেছে, 100 বছর হয়ে গেছে লাস্ট রিক্টার স্কেল থেকে উল্লেখ করে আব্দুর রব আরও বলেন, তাই আমরা এখন যে কোনো সময় 8 মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারি। সুতরাং আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকা বাঞ্ছনীয়। বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। শুক্রবার দুপুরে তিনি এই বার্তা দেন। তিনি বলেন, ঢাকা এবং এর আশপাশে বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে 4 থেকে 5 মাত্রার সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এগুলোর উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে। এই কর্মকর্তা আরও বলেন, ঐতিহাসিকভাবে এই অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা প্রমাণ করে যে এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে, ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না। ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন, এর আগে 2003 সালে রাঙামাটিতে ভারত সীমান্তের কাছাকাছি বরকল ইউনিয়নে 5.6 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এটিও অনেক শক্তিশালী ছিল। তবে 1918 সালে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল। তিনি বলেন, আমরা সরকারকে বারবার বলে আসছি, ভূমিকম্পে মহড়ার বিকল্প নাই। সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখে, সেখান থেকে দুর্নীতি করতে পারে, কিন্তু যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয় না। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের 24 ঘন্টা না পেরোতেই ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। শনিবার সকাল 10:36:12 এই কম্পন রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকালের ভূমিকম্প হয়েছিল 10:38, আজ হয়েছে 10:36। রিক্টার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল 3.3। এটি মৃদু ভূমিকম্প। গতকাল নরসিংদীতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এই ঘটনায় 10 জন মারা যান, সারা দেশে আহত হন
কয়েকশো মানুষ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনীর মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই অনলাইনের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিদিন টুইটার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সার্চ করতে করতে অতিষ্ঠ হয়ে উঠি। এই একঘেয়েমি দূর করবার জন্যে আপনি বাস্তব যোগাযোগ করুন। সপ্তাহে অন্তত একদিন পরিবারকে দিন। যদি বিশেষ সময় থাকে তাহলে অন্য আত্মীয় স্বজনের সঙ্গে বাস্তব যোগাযোগ করুন, মানে সরাসরি কথা বলুন, বসুন, 1 কাপ চা খান। দেখবেন সপ্তাহের অন্য 6 দিন আপনি ভালো বোধ করছেন, আপনার মনের মধ্যে আনন্দ, স্থিরতা তৈরি হচ্ছে। সুতরাং আসুন, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের এইসব প্ল্যাটফর্মে নয়, বরং জীবনটাকে বাস্তবের পরখে মিলিয়ে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ভারতের সঙ্গে পাকিস্তানের এখনো যুদ্ধের হুমকি টিকে আছে, এমনটা জানিয়ে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, প্রক্সি সংঘাতগুলো শুরু হওয়ার কয়েক দশক পরও চলমান এবং আজও বড় হুমকি হিসেবে বিদ্যমান। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি বলেন, প্রক্সি যুদ্ধ কখনো সত্যি শেষ হয়নি, সাম্প্রতিক বছরগুলোতে এটি আরও তীব্র হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। তিনি ব্যাখ্যা করেন, প্রক্সি যুদ্ধের শুরু 1980-এর দশকে এবং এখন এটি আধুনিক যুদ্ধের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে লাহোর ও রাওয়ালপিন্ডিতে হওয়া বিস্ফোরণগুলোর সঙ্গে এই উত্তেজনার যোগসূত্র রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আসিফ আরও বলেন, মে মাসের সংঘর্ষের পর যুদ্ধের আশঙ্কা অত্যন্ত বেড়ে গিয়েছিল। তিনি বলেন, মে মাসের সেই সংঘর্ষের পর নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল এবং সেই ঝুঁকি এখনো দূর হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষামূলক সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিজয় নিশ্চিত করেছে এবং আরও উত্তেজনা প্রশমনে হস্তক্ষেপ করেছে। মে মাসে পাকিস্তান বিমান বাহিনী রাফাল সহ 7টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে এবং একটি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। তিনি শেষ করেন এই বলে যে, এসব সাফল্য সত্ত্বেও ভারতের সঙ্গে সংঘাতের আশঙ্কা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কাছে এখনও বড় একটি উদ্বেগ। 2 পারমাণবিক শক্তিধর দেশের 4 দিনের যুদ্ধ শুরু হয় ভারতের অবৈধ ক্ষেপণাস্ত্র হামলার পর, যাতে পাকিস্তানের বেশ কিছু বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী শহীদ হন। একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি পাকিস্তান পাল্টা হামলায় ভারতের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে 20টি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করে ধ্বংস করে। 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শত্রুতা শেষ হয়। সংঘাতের কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দাখিল করা এক প্রতিবেদনে পাকিস্তানের সামরিক সাফল্য স্বীকৃতি পায়। যুক্তরাষ্ট্র, চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের জমা দেওয়া ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান সংঘাতে চীনের উন্নত অস্ত্রশস্ত্র ব্যবহার করে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছিল। প্রতিবেদনটিতে আরও বলা হয়, চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থাগুলো যেমন HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং J-10C যুদ্ধবিমান প্রথমবারের মতো সক্রিয় যুদ্ধ পরিস্থিতিতে সফলভাবে ব্যবহৃত হয়েছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।